আন্দোলনে পরিবর্তন সকলের সাথে আলাদা। আমাদের 27 দফা প্রত্যেকটি রাজনৈতিক দলকে বলে দেওয়া হয়, যা বলে তারা এর মধ্যে কিছু সংযোজন বিনিয়োগ করে, কখনো শব্দ কোনো নাই, তাতে এটা 31 দফায় 29 দফা। এই 31 দফার মূল চেতনাবোধ থেকে অভিযান করি আমরা হাসিনা পতনের আন্দোলনের সূচনা 2007 সালে নির্বাচন পর্যন্ত, তার আগে ক্যাম্পেইন। আজকে ডক্টর মাহাদি আমিন যা বললেন, এই 31 দফা যদি তার মধ্যে করে অ্যানালাইসিস করা হয়, তাহলে এটা কমপক্ষে 500 পৃষ্ঠা হবে, 1 পৃষ্ঠা সীমাবদ্ধ থাকবে না। কেন? এটা গুলো শিরোনাম, কোন খাতে আমরা কি করব, কোন প্রক্রিয়া করব। তখন যখন আমাদের বাস্তবায়নের দায়িত্ব জনগণ দিবে, তখন সেগুলি নিয়ে এই ডক্টর মাহাদি আমিনের মতো লোক দরকার করে পরিকল্পনা করে ঠিক করা, কর্মকৌশল করে ঠিক করা, তার বাস্তবতা চলছে। তিনি অবশ্য আগাম বললেন, এটাও ভালো। আগাম বলার মধ্যেও দেখা যাবে হয়তো তার চিন্তাও যখন বাস্তবায়ন আসবে কিছু কিছু পরিবর্তন আসতে পারে বা সংযোজন আসতে পারে। যেমন আমাদের একটা বার্নিং ইস্যু আছে, সে কারণে আমি আগে বলে দিচ্ছি, এটা যখন তৈরি হয় সকলের মতামতের ভিত্তিতে, তারপরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রথম উপস্থাপন করে। মনে আছে ইলেকশনে আপনারা সেখানে উপস্থিত ছিলেন, মতামত দিয়েছিলেন, সেখানে বিদেশি ডিপ্লোম্যাট করছিল এবং সরকার পতনের পরে আবার তিনি নতুন করে এই প্রস্তাবটা আবার উপস্থাপন করলেন। তার মানে এটা একটা জাতীয় সনদ। আমরা তো প্রমিস করেছি এই সংস্কারগুলি করবো, মানে এই কথাগুলি বলার প্রয়োজন দেখা দিল কেন? কারণ সংস্কার প্রস্তাব এখন আকাশে বাতাসে ভাবছে সকলে। এমনি সংস্কার নিয়ে কিন্তু আসলে ওয়ান ইলেভেনে এসে সংস্কারের পরিবর্তে যে কুসংস্কার তৈরি করেছে, তাই আমরা 17টি বৎসর ধীরে 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 চলে করতে চাই। আমরা গণতন্ত্র, অর্থনীতি, অনেক কিছু থেকে আমরা কিন্তু কুসংস্কার পেয়েছি 11-এর মধ্যে। আমরা কুসংস্কার পেয়েছি জোর করে কাউকে রাজনীতিতে বিতাড়িত করা। আমরা কুসংস্কার হয়েছি আমার আত্মরক্ষার্থে সংস্কার ট্যাবলেট দিয়ে অনেক রাজনীতিবিদদের বিলুপ্তি কি করেছে, বিতর্কিত করে দিয়েছে। যাদের সমাজে খুব বেশি প্রয়োজন ছিল তারাও যান বাঁচানোর জন্য, কেউ কেউ সম্পদ বাঁচানোর জন্য, কেউ একটু জেলে না যাওয়ার জন্য, অনেকেই তার ঘোরা পানির মধ্যে হাবুডে উঠে গেছে। হয়তো পানি থেকে উঠে এখন বুঝতে পারছে সঠিক না, কিন্তু তারা ওই যে ওয়ান ইলেভেনে যে সংস্কারের কথা মুখে হয়ে বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিতাড়িত করা অথবা বিএনপিকে নির্মূল করার জন্য বা অন্যান্য রাজনৈতিক দলের প্রতি যে তারা যে ব্যবস্থাটা গ্রহণ করেছিল, এখানে অনেক গণ্যমান্য ভালো রাজনীতিবিদকে আজকে সাধারণ মানুষের কাছে বিতর্কিত হয়ে গেছে। এবং তারা যদি সংস্কার প্রস্তাবটা পাঠ করে, তখন মানুষ কিন্তু শুনতে চাইবে না, কারণ বলবে তোমার কর্মকাণ্ড তো দিতে দিয়েছে। এই রাজনৈতিক অঙ্গনে বিশ্বাস অবিশ্বাসের জায়গাটা অত্যন্ত সুনির্বিণ ভাবে একাকার সৃষ্টি করে এবং শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য -2 আছে ফোকাস, আসলে ছিল -1 খালেদা জিয়া, তারপরে 2 তারেক রহমান, যদি আমি ভুল না করে থাকি আমার দৃষ্টিভঙ্গিতে। আজকে এই যে আমি বলছি তার জাতীয় সনদ, প্রায় 62টি দল এই সংস্কার প্রস্তাবে আমরা একমত পোষণ করে হাসিনার বিরোধী সরকার পরিবর্তন আন্দোলন তাহলে এই সরকারের যদি ভালো কিছু করার সংস্কার চিন্তা থাকে, এত কমিশন গঠন করা দরকার।
এই 31 দফায় পণ্ডিত ব্যক্তিদের সামনে 7 দিনের সময় দিতে তাদের যদি এখানে সংযোজন বিযোজন ভাষাগত তথ্যগত বা শব্দগত পরিবর্তন থাকে করতে পারে, তার জন্য আলাদা আলাদা আরেকটা করে কমিশন গঠন করার প্রয়োজন। আর যা কিছু করে নেতৃত্ব দেয় কে রাজনৈতিক দলগুলি, সে ছোট হোক বড় হোক, সেটা কিন্তু বিষয়বস্তু তারা জনগণের সাথে সকাল বিকাল সন্ধ্যা রাত্রি কাটাতে হয়। জনগণের ঘুম থেকে ভাঙ্গা একটা রাজনীতিবিদকে বিরক্তি লাগে। আবার এই জনগণ আসতে যদি দেরি করে তখন কিন্তু আরো বিরক্তি লাগে, সময় না থাকে। এই জনগণ কিন্তু ঘুম পারে আবার ফিরে। সেই কারণে রাজনীতিবিদদের সাথে রাজনৈতিক কর্মীদের সাথে জনগণের একটা সম্পর্ক থাকে, যার মধ্য দিয়ে এই সাংগঠনিক ভাবে রাজনৈতিক আদর্শগুলি আমরা বহন করি, জনগণের গান পাতে পৌঁছে দিই এবং জনগণের ভাবনাকে আমরা সংগ্রহ করে আমরা আলোচনার টেবিলে তুলে ধরি, আমরা কর্মসূচি প্রদান করেছি। এটাই আমার মনে হয় বাস্তবতা। এখন যা করি যা বুঝি তা কতটুকু করি এই বিষয়, অর্থাৎ আমি সবাই বুঝি কিন্তু আমল করি না। সমস্যাটা কিন্তু এই জায়গায় আজকে এই কারণেই দেখা দিচ্ছে এই 31 দফা নিয়ে গ্রামে বলছে কেন আমরা এই আলোচনাটা করছি। অর্থাৎ এই ভালো কাজটা জনগণ বোঝে, কিন্তু রাজনীতিবিদদের বা রাষ্ট্র ক্ষমতা যায় না, অতীতের অভিজ্ঞতার আলাদা তাদের মধ্যে একটা সন্দেহ থাকে, ক্ষমতা জানার আগে সবাই ভালো ভালো কথা গেলে করবো। এটা গেলেও দেখা করবো কিনা, বিএনপি না আরেকটা রাজনৈতিক দলই আসলো, তার নেতা কর্মীদের প্রস্তুতি থাকতে হবে। দীর্ঘদিন একটা কুসংস্কারের মধ্য দিয়ে জাতি চলছে, সেখানে এটা কিন্তু একটা সামাজিক কি হয়ে গেছে, কনভেনশন হয়ে গেছে, যে সেখান থেকে ভালো পথে তো জনগণ আসার জন্য উদ্ভব। কিন্তু যারা আনবে, যেই দল আনবে, শুধু একটা রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে হবে না, তার সংগঠনের প্রত্যেকটা নেতাকে বিশ্বাস করতে হবে, তাকে আমল করতে হবে, এই পরিবর্তনের সাথে একাত্মতা বিষয় করতে হবে। তাতে আমাদের শ্রেণীগত চরিত্রের কিছু কিছু বাধা আছে, অনেক বাধা আছে। এত ভালো কথা আমরা বলতে পারি, এত ভালো লোক আমরা, এটা আবার জনগণ বিশ্বাস করে। সে কারণেই আমরা যে ভালো লোক এটা ভালোভাবে করতে চাই, সেই জনগণের আস্থাটা যদি আমরা ফিরে আসতে পারি, তাহলেই আমরা ভালো কিছু করতে পারি। 19 দফা এই যে পরপর কেন 31 দফা, আমি মনে করি ইট ইজ নট এ পয়েন্ট। আমাদের ভারতীয় চেয়ারম্যান এও বলছে, আরো যদি কারো বিশেষ ব্যক্তি রাজনীতিবিদদের কোন সংযোজন বা কোন সাজেশন থাকে, তা আমরা গ্রহণ করতে প্রস্তুত। সেই করতে দেখেন একটা জিনিস কি বলেন, একটা বার্নিং ইস্যু আছে বাংলাদেশ, সেটারও মাদক। যতটি গ্রামে আমি এই পর্যন্ত প্রায় 200 সভা করেছি, ছোট অঞ্চল, প্রত্যেকটা গ্রামের মহিলা পুরুষ তাদের একটাই শব্দ, আমাদেরকে মাদক থেকে বাঁচাবো। একটা এলাকায় গেলাম বলে এই রাস্তাটা পাকা করতে হবে, তখন আরেকটা মহিলা দাঁড়ায় বলতো, সে তো লেখাপড়া থাকে না, রাস্তা তো দাঁড়ায় করে দেবে, রাস্তাতে আত্মা ভালো কিনা জিজ্ঞাসা করে। কেন বলে, এই যে বাবার যে সরাসরি সন্ধ্যা হয়ে তো আমরা দরজা সবাই করে বসে থেকে রাস্তায় হাঁটতে পারতাম। তাই বোঝা গেল যে মাদকটা কত মারাত্মক ভাবে আমার এই যুব সমাজটা এবং আগামী প্রজন্মটাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। একজন স্কুল শিক্ষক মহিলা দাঁড়িয়ে বলল, সরকার পাঠাইছে, আমার ভাগ্য তো পাঠায়। কেন? যে আমি আগে যে দামে জিনিস কিনতাম, ভাবছিলাম দামটা একটু কমবো, দামটা তো ওই বাঁধল। আমি ভাবছি যে আমি এই শিক্ষকতা থেকে যে পারিশ্রমিক পাই, তা দিয়ে আমি সন্তানদের খাওয়াবো কি, তাদেরকে লেখাপড়া করবো। তারপরে দ্রব্যমূল্যটা একটা বার্নিং ইস্যু। সরকার জেনে শুনে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে কি কি পদক্ষেপ নিচ্ছে এই সরকার, এটা নামতে আজকে বিশ্ববাজারে যে তেলের সয়াবিন তেলের দাম কমছে, কিন্তু আমাদের দেশে সয়াবিন তেলের খবর নেই। আবার ওই বিগত সরকার যে চুরি করছে বিদ্যুৎ খাত থেকে,
যারা জনগণের টাকা দিয়ে ভর্তুকি দিচ্ছে সেখানে আবার এরা এসে আরো দাম বাড়াই দিল। সেখান থেকে এসে তারা জনগণের উপর ভর্তুকিটা না চাপে তারা অন্য কোনো পন্থা অবলম্বন করলো না। আপনি যদি অফিস আদালতে যান তাহলে ঘুষ দুর্নীতি আর এই ট্রান্সফার বাণিজ্য কি করছে, কমে এখনো কোটি টাকায় এসপিডিসি দলবদল হয়। তাহলে এই সরকার যে সংস্কার করবে, কি সংস্কার করবে, কি সংস্কার করবে? এই সংস্কারটাকে আন্তরিকতার স্পর্শ না এই সংস্কারটা কি সময় খাবে? এই যে কয়েকটা দিন যাবত যে ঘটনা ঘটছে যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমি তাকে একসময় পয়লা বৈশাখ উপলক্ষে খেতাব দিয়েছিলাম লৌহ মানবী। কিন্তু এই লৌহ মানবী আপসের নেত্রী, এই যে মানুষটা যার মধ্যে আত্মবিশ্বাস, মারাত্মক সত্যকে প্রতিষ্ঠা করা, সবাই আপসী বা বাংলা কথা অনেকে বলে মহিলা খুব গাউরা, আমাদের চলছে গ্রামে যেটা বলে, মানে এটি আকর্ষণতা। তাকে যখন বাড়ি থেকে জোর করে বের করে দিল অন্যায় ভাবে এক কাপড়ে, এই লৌহ মানে চোখেও গোটা গোটা জল দেখতে পান। নাজমুল নামক একজন ব্যক্তি ছিল আমাদের, তিনি বললেন ম্যাডামের কান্না ঠিক হয় না। আমি নাজমুলকে টেলিফোন করে বললাম কান্নার কোনো কারণ হয় না, অর্থাৎ গানের স্বরলিপি আছে আর কান্নার স্বরলিপি নাই। কে তার দুঃখ কিভাবে প্রকাশ করবো, তার হৃদয় থেকে কিভাবে প্রকাশিত হবে সেটা সে নিজেও জানে না। তাহলে 32 নম্বর বাড়িটা তো ভাঙার কথা আমাদের, তাইলে আমরা এই কাজটা না করে ইমানদারের কাজ করি না। আমার নেত্রীকে বলতে পেরেছে আমি 32 নম্বর ভাঙতে জানি, কেন গেলাম না? 6, 7, 8 তিনটা দিন গেল। এই তিনটা দিন আরো 5টা দিন ধরলাম। তখন যদি 32 নম্বর বাড়ি ভাঙা পুকুরও বানাইতো, মাছ চাষ করতো, কেউ কিছু করতো না। 6 মাস পরে আমার এই চেতনা প্রকাশ করতে, এটা আমাকে বুঝতে হয়। আমি খুশি অখুশির কথা বলছি, আমি খুশি বা অখুশির কথা বলছি না। আমরা যে ব্যাড ট্র্যাডিশন থেকে বেরিয়ে আসার জন্য সংস্কারের চিন্তা করছি, কিন্তু আমরাই যদি ব্যাড ট্র্যাডিশন তৈরি করি, আগামী দিন আপনার বাড়ি আমার বাড়ি রক্ষা পাবে। যদি এই ট্র্যাডিশন তৈরি করি আমরা, বলে কি হাসিনা উস্কানিমূলক কথা দিচ্ছে, আর হাসিনা রাজ্য হয়ে পাগল হয়ে গেছে, এর মস্তিষ্কের বিকৃত, যা খুশি তাই বুঝতে পারে। আমি তার কথা কান দেব কেন, আর সেই খাতে পা দেব কেন? নাকি ও যদি সাহসী হতো বাংলাদেশের থেকে ফেস করত, বরং শেখ হাসিনা দ্বিতীয়বার তার পিতাকে খুন করল। এখন শেখ মুজিবের মৃত্যু দিবস পালন হবে 5ই আগস্ট এবং 15ই আগস্ট, তাই না? যে সেম্পিটিটা তার প্রতি ছিল সাধারণ মানুষের, কিন্তু শেখ হাসিনা ধীরে ধীরে শেখ মুজিবকে একটা সেকেন্ড টাইম ফিনিশ করে দিল। সুতরাং সে কথা বলবে, তার কথায় আবার কান দিতে হবে। ষড়যন্ত্র চলমান, আমরা এতদিন ষড়যন্ত্র দেখছি। বিদেশিদের শক্তি নিয়ে শেখ হাসিনা বাংলাদেশকে মৌলবাদী বানানোর চেষ্টা, নাটকের মাধ্যমে জঙ্গি ধরা, ক্রস ফায়ারে দেওয়া, সারা বিশ্বকে বন্ধ করে দিয়েছে। কিন্তু আস্তে আস্তে মানবাধিকার সংস্থা, প্রবাসীরা এটাকে কথা বলতে বলতে তাদের দৃষ্টি শক্তি ফিরে আনছে যে বাংলাদেশ জঙ্গিবাদী দল। বাংলাদেশের সকল ধর্মের লোক ধর্মভীরু, বাট তারা এক্সট্রিম না, কেউ না। এটা সত্য সমতল ভূমির মানুষ। আমরা যতটুকু সুখে শান্তিতে আছি, অতটুকু সুখ শান্তিতে অনেক দেশ নাই। আমাদের দেশের মুসলিম পিপুলরা ইসলাম ধর্মটা যত নিষ্ঠার সাথে পালন করে, স্বয়ং সৌদি আরবে গেলে পাওয়া যাবে না এত নিষ্ঠার সাথে পালন।
এটা আমি জানি না, আমি ধর্ম নিয়ে কথা বলতে আমি জিজ্ঞেস করে দিতে আসছি, জিজ্ঞেস করে দিতে আসছি। সুতরাং আমাদের দেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই তার তার ধর্মটা অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে, কিন্তু সকল ধর্মের মধ্যে যদি একটা সংস্কৃতির সৃষ্টি হয়েছে, এটা ধর্মীয় উৎসব। অর্থাৎ ধর্মটা আমার, উৎসবটা সবার। এই উৎসবটার অপেক্ষা থেকে আমরা যেমন এক সময় ভোটের রাজনীতি উৎসব হইত, সবাই বসে থাকতো একসঙ্গে, সবাই সহযোগিতা করতো, সেই উৎসব মুখর একটা নিরপেক্ষ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন করার চেষ্টা করছে। এখন এই নির্বাচনটাকে প্রলম্বিত করা, এই নির্বাচনটা আজকে এই সচিবালয়ে ঘন ঘন কারা কারা যায়, একটা মন্ত্রী আছে বা উপদেষ্টা আছে, তার আবার 3 জন সহকর্মী আছে। আমরা জানি সরকার একটা মন্ত্রীকে 4th ক্লাস এমপ্লয়ি 2-3 জন দিতে পারে, একটা দিতে পারে এপিএস, একটা দিতে পারে কি কাজেন্দ্র বা কিয়ং চাপটা শিখতে পারে। কিন্তু শিক্ষিত ছাত্র সমাজে প্রতিনিধি কি একটা দলেই আছে? ছাত্র সমাজের দল আছে না? তারা কেন সচিবালয়ে দেখা পায়? প্রশ্নের জবাবটা কে দিবে? এখন এই সাহেব তাকে সদিচ্ছার অভাব, না সামর্থ্যের অভাব, না তিনি ভীতু, না তিনি সাহসী, না তিনি কমিটেড যে তাকে একটা নির্বাচন করতে হবে সুস্থ। এটা আমাদের আবিষ্কার করার দরকার। এই সরকার কি চায় আমি বুঝি না, আর এই সরকার যা চায় তারা নিজেরা বুঝি কিনা তাও বুঝতেছে। অর্থাৎ আমরা এখন অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছি। আমরা অতি রাত্রিতে গ্রাম অঞ্চলে যখন পথ হাঁটি, তখন ভূতের ভাব, শয়তানের একটা ভয়ভীতি কাজ করে না? হাতে হাতে দৌড়াদৌড়ি করে, কবর বা কোন চিন্তার সামনে গেলে তখন জোরে জোরে গান গায়, কেউ ডাকাডাকি করে, ওই ভয়টা থেকে উঠানোর জন্য। আমাদের অবস্থা হচ্ছে এইরকম, আমরা এমন একটা অচেনা ভূতের ভয়ের মধ্যে দিন কাটাচ্ছি। জনমনে আশঙ্ক আছে। ঘটনাটা কি? আপনারা হয়তো সিনেমার এটা দেখতে পারেন, আমজাদ হোসেনের গোলাপি এলাকাতে, এটা 1978 সালে রিলিজ হয়েছে। গোলাপি গ্রামের একটা ছিন্ন মধ্যে মা বাবা নাই, একমাত্র ঠিকানা একটা নানি আছে, ঘর বাড়ি নাই, এবারই বাড়ি কাজ করে। তারপরে গোলাপি একটু বড় হতে থাকে, ওর দুর্ভাগ্য সুন্দর, তখন এবারে ওবারে লোকরা নানা কথা বলে, আসতে বসে ট্রেনে ট্রেনে নানি আর নাতনি ভিক্ষা করে। এক গ্রামের মাত্র ওদের চোখ করে, তখন মাতবরা সবাই গোলাপিকে নিয়ে একটা বৈঠকে বসে তার বিচার করবো, মানে আমাদের প্রধান ইত্যাদি ইত্যাদি। আর এইসব বিচারে তখন লোকজন বেশি হয়, সবাই আসে, তখন সবাই গল্প করতেছে, কথা বলতেছে, কিন্তু কোনো রায় দিচ্ছে না। অনেকক্ষণ পর ট্রেনের হিংসল বাঁধছে, তখন গোলাপির নানি গোলাপির হাত ধরে কান্না করে, চল গোলাপি, এই মা গোলা সব ট্রেন করে ঘোরানোর থাকে, আমরা এখন ট্রেনে অর্থাৎ তার ভিক্ষা সম্ভব। এখনকার গোলাপি কি আমাকে ট্রেন ঘোরানোর, তাই মা গোলা কি ট্রেন ঘোরানোর তাহলে আছে কি না? অর্থাৎ সেই নির্বাচনে ট্রেনটা জানা না করতে, এই নির্বাচনটা যাতে না হয়। কারণ আরেকটা পছন্দ মতো দল, কিংস পার্টি, কুইন্স পার্টি যখন অনেক রুইনে ছিল, তখন একটা সারা শব্দ আওয়াজ পাওয়া যায়, তাই না? তারা জন্মগ্রহণ করিলে, তারা সাবালক হইলে, তাতে বেশি সাবালক হওয়ার দরকার নাই, নির্বাচনী প্রার্থীদের আরো 3 বছর বয়স কমে দিতেও পারে। তাহলে মাতৃকুলে যারা আছেন তাদের বয়সত্ব নির্বাচনে দাঁড়াইতে পারে, শিশুরা যদি জনগণ ভোট দেয় দেবে। সুতরাং এই যে চিন্তাগুলোর মধ্যে সংস্কার না কোনো উদ্দেশ্য আছে, এটা আমাকে অবশ্যই বুঝতে হবে। তাই উদ্দেশ্য আছে, তাই না? এখন এই যে ধরেন সামনের অভিযান, মানুষ তো হাহাকার করতেছে, কি অবস্থা করে জিনিস করতেছে না, রোজার পরে কি আসবে? কোরবানি খায়। দেখবেন রোজার এখন থেকে ছোটখাটো গরু খামার, আর রমজানের পর প্রত্যেকের বাড়িতে গরু পুষবে, কেন? মোটা তাজা করে কোরবানির হাটে। এখন এই সরকারটি এরকম মোটা তাজা করতেছে আর একটা দল করার জন্য
আমি বলতে পারি এক কথায়, মোটা তাজা করা হয় কোরবানির হাটে নেওয়ার জন্য। দয়া করে আপনারা আর কাউকে কোরবানির হাটে পাঠানোর চেষ্টা না করে সময় মতো যৌক্তিক টাইমে নির্বাচনটা দেন, সবাই সেলুট। এখন আমাদের এই প্রস্তুতি আমি মেয়ের কাছে ক্ষমা চেয়ে বলছি, ছেড়ে দিচ্ছে আমাদের সবাইকে দেন, কিন্তু এটা বাস্তবায়ন করতে গেলে হাতে যে শক্তিটা আমার দরকার, যে দায়িত্বটা আমার জনগণ নিতে হবে যদি দেয়, তার জন্য আমার মনে হয় সোজা করে কি হতে না, যুদ্ধ বোধ একটা সমাজ অদৃশ্য শক্তিগুলিকে দৃশ্যমান করতে হবে আমাদের ভাবনার মধ্যে। তারপরে আরেকটা ধাক্কা দিতে হবে। একজন তো পালাইছে কাপড় পরবে, আর যারা এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করতেছে তারা কাপড় পরা পালানোর সুযোগ পাবে বলে মনে হয়। সরকারি সম্মান করে সব জ্ঞানীগুলির সমাবেশ, কিন্তু রাষ্ট্র পরিচালনার দক্ষতা নাই, সরকারের মধ্যে কোনো সমন্বয় নাই। প্রধান উপদেষ্টা বলে এক কথা, তার বিরুদ্ধে বলে আরেক কথা, নাকি? এটা আমরা দেখতেছি। এবং প্রধান উপদেষ্টার কথা, এই উপদেষ্টা মন্ডলীর সকলের সিদ্ধান্তের কথা কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে, যথেষ্ট সন্দেহ আছে। দীর্ঘ 16 বছরের যারা বেনিফিশিয়ারি সচিবালয়ে থাকলো, নাকি? তাই তো আছে। তাহলে আপনার দুর্নীতি করবে কেন? ওরা যে 300% 400% বেশি প্রাপ্যলিত ব্যয় নির্ধারণ করতো, মানে একটা কাজে, এখন যদি ওই 300% 400% দিয়া আসল প্রাপ্যলিত ব্যয়, অর্থাৎ আসল ব্যয় নির্ধারণ করে, তাহলে ওদের চুরিগুলি ধরা পড়ে না। যার কি চাইব তাদের শ্রেণীর স্বার্থ, তারা যা যা করছে এটা অপকর্মে রূপান্তরিত হোক, তারা সেই 400 টাকা বেশি দাম, 400% বেশি দাম ধরে টেন্ডার করবে। আবার একটা আইন করছে, প্রকিউরমেন্ট আইন, যেটা 5 থেকে 10 বছর, যে যাদের অভিজ্ঞতা নাই, বা 10 বছর থেকে 5 বছর পর্যন্ত যাদের অভিজ্ঞতা নাই, তারা ঠিকাদারি কাজে কোনো দরপথে প্রতিযোগিতা করতে পারে। এই 5 বছর হাসনা লালিত সোল টাকায় লুটেরা করছে, তারাই কিছু কিছু সংবাদপত্র মিডিয়া প্রচার করে দখল বেদখল। আপনার দোকান, আপনার ব্যবসা প্রতিষ্ঠান, আপনার জায়গা ওরা 16 বছর দখল করে রাখছে। আপনি আপনার কাগজপত্র নিয়ে যদি আপনি আপনার জায়গা পুনরুদ্ধার করেন, সেটাকে দখল করতে পারে। তাহলে হাসিনা দাদা বলছে যেখানে যা ছিল তাই আমরা লালন পালন করি। পরিবর্তন নেই তো, দখল পরিবর্তন তো করতে হবে। আমরা তো রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতেছি জনগণের ভোটে, অর্থাৎ ওদের মতো না। এখন ঘটনা ঘটে, পুলিশও থাকে, আর্মিও থাকে, সবাই থাকে, আর প্রশাসনও থাকে। জিজ্ঞেস করলে গোমন্তী শুক্লার মতো গান শোনাবে, চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল, সবই ঘটে গেল। সবই ঘটে গেল, চেয়ে চেয়ে দেখলাম আমার বলার কিছু ছিল না। তাহলে আপনাদের থাকার প্রয়োজন কি? কিছু নাই, তাহলে আপনাদের থাকার দরকার কি? মানে অনেক কেটে বলেন। সেই জন্য আজকে যে অবস্থা আছে, তাদের কাছে আমি রাজনৈতিক অঙ্গনের আকাশের মধ্যে এক ধরনের ছড়ার আনন্দ পাচ্ছি। তারাই চাল গোল পাকে আরো অন্যরকম কিছু করতে পারে। এখন এমনও হতে পারে যে শিয়াল একটা আপনার ঘর থেকে জিনিস নিয়ে দৌড় দিচ্ছে, বা বেড়াল খাবারের কুকুরে দৌড়লো, কুকুরের পেঁয়াজ লাগে দৌড়লো, এমনও তো হতে পারে। তা নাহলে তারা যে সকল অবাস্তব চিন্তা, পরিবর্তন ইত্যাদি, আর যেখানে আপনি একটি লাইন সংশোধন করার কোন ক্ষমতা নাই, ওটাও তিনি পারলেন নাকি? আমার এইটা জাতীয় সনদ, আমরা ঐক্যমত, সকল রাজনৈতিক দল স্বাক্ষর করি, আর বিরুদ্ধে থাকুক, আমি নির্বাচিত হইলে
এই উল্লেখিত প্রস্তাব পার্লামেন্টে পেশ হলে আমি তার পক্ষে ভোট দিতে বাধ্য থাকিব। ভোট প্রদানে বিরত থাকিলে আমার সদস্য ভোট থাকিবে। আর যদি একটা গ্যারান্টি কলেজ দিয়ে দিতে হয়, আর কোন দল বেশি ক্ষমতা পেল, সিট পেল, কম পেল, তো দরকার নেই। ওখানে এই সংস্কার প্রস্তাব একটা পরে একটা আসবে, আমরা সবাই ভোট দিয়ে পাশ করে ঐক্যবদ্ধ ভিত্তিতে আমরা দেশটিকে পরিচালনা করব। তারেক রহমান বলছে 2 বারের বেশি থাকা যাবে না, আর হাসিনা তো আমৃত্যু থাকতে চেয়েছে, হানিফ মাহমুদ আপনি বলছে না। তাহলে ক্ষমতার যদি লোক থাকে, আর ক্ষমতার লোক থাকুক বা না থাকুক, জনগণ যদি চায়, আপনি যদি বারবার 5 বার এমপি হইতে পারেন, তাহলে আপনি 3 বার 4 বার 5 বার প্রধানমন্ত্রী হতে পারবেন না। তাহলে অর্থাৎ অধিক সময় থাকলে অতীতে যে সংক্রামক ব্যাধিগুলি আমরা চোখে দেখেছি, প্রধানমন্ত্রী সেই সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হইতে পারে। সেই কারণেই তিনি এই পদ্ধতিটা রাখলেন। লিডারশিপ বাড়লো নাকি ক্রমান্বয়ে। আবার এই কথা বলেছেন যে আমরা যে সরকার গঠন করব, আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা আছে তাদের নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব। উনি তো বলে নাই তাহলে ভাগ করব না, বলছে নাকি? তাহলে আজকে যারা এই সরকারকে আড়াল থেকে উস্কানি দিচ্ছে, নানা ধরনের উস্কানি দিচ্ছেন না, তারা বলতে চায় যে প্রতিবেশী দেশ আমাদের উপর সোয়ার হচ্ছে। ওনারা যে অনেক আগে প্রতিবেশী দেশের ক্যাবিনেট খাওয়া শুরু করছে, এই খবর আমাদের কাছে আছে। রাজনীতি করি, সবসময় সব কথা বলি না, আর সব কথা সবসময় বলতেও নাই। আবার সব কথা কানে দিতে হবে, কারণ কানে দিতে গেলে বিভ্রান্ত দিতে হবে। বুঝে শুনে রাজনীতি না, বুঝে করি না। সেই কারণেই আপনি ইসলামের দোহাই দিবেন। ইসলামের বাইরে কি নাকি? নজরুল ইসলামও তো ইসলাম, নুরুল ইসলামও ইসলাম। একটা রাজনৈতিক দলের পিছনে ইসলাম থাকলে কি ইসলাম হয়ে গেল? হয়ে গেল? ইসলাম তো একটা ইমানি ব্যাপার, আল্লাহর উপর আস্থার ব্যাপার, বিশ্বাসের ব্যাপার। আপনি কোনো আলেমের কাছে গিয়েও বিশ্বাসী হতে পারেন না, গিয়েও তো হইতে পারেন না। আপনি তো আজান শুনো নামাজ পড়তে পারেন, সেজন্য নামাজের অর্থটা যদি জানা থাকে, আপনি আজান না শুনেও তো নামাজ পড়তে পারেন না। সুতরাং যারা ইসলাম ইসলাম বলে ধোকা দিয়ে এই যে এই ধরনের যাদেরকে অপবাদ দেয় দখলবাজে, তারা যে কি পরিমাণ দখলবাজে শুরু করছে সেটা সুতরাং আমার মনে হয়, আমাকে মাফ করবেন, এটা আপনার সবাই বলছেন, কিন্তু এটা বাস্তবে বড় কঠিন জিনিস, অনেক সময় না। এটা শুরু করতে, তাই না? আমরা শুরুটা করবো, পর্যায়ক্রমে যারা আবার ক্ষমতা আসবে তারা আটটা আগে দিবে, কিন্তু কাজ এটা চলমান প্রক্রিয়া। সংস্কার আবার নতুন করে আটটা আসতে পারে। এই যে আমি আজকে বললাম মাদকটা একটা গ্যারান্টি রাখা, হয়তো পরবর্তী সংস্কারের এটা আসতে পারে না। এই চলমান প্রক্রিয়ার মধ্য দিয়ে অতীতের লব্ধ তিক্ত অভিজ্ঞতার আলোকে ভালো পথে চলার জন্য এই হলো এই অভিযান 31 দফা। আমার মনে হয় এটা আমরা বুঝতে কষ্ট পাচ্ছি না, কিন্তু মানতে কষ্ট পাবো কিনা এই জন্য এই ঘন বলবো, এইটা নিয়ে এত গবেষণা আমাদের চলছে। আর এটাও আমি বলবো, আমরা যেন ট্রেন না ফেল করি, আমরা যেন সঠিক সময়ে সঠিক নির্বাচন জনগণের ভোট জনগণ দেবে, তাকে খুশি তাকে দেবে, এটা প্রতিষ্ঠিত করতে পারি। আমার জীবনে 2টা ঘটনা বলবো, তারপর শেষ করে দেব। 1988 সালের 3রা অক্টোবর আমার পাঠ করেছেন ধরা পড়ে 22 ঘন্টা পরে। ডাক্তাররা অপারেশন করতে রাজি না, অর্থাৎ আমি মারা যাব। আমাদের নেত্রী খালেদা জিয়া আসলো অপারেশন টেবিলে নেওয়ার আগে। ওনার কথাবার্তার মধ্যে আমি বুঝতে পারলাম উনি আমাকে বিদায় দিচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন আমার ছেলেমেয়ের সাথে। আমি তখন কথা বলতে পারছিলাম না, কিন্তু ওনার কথা শুনে উত্তর না দিয়েও পারছি না। অত্যন্ত দৃঢ়ভাবে বললাম, ঈশ্বরের কতদিন আগে আমার মৃত্যু হবে না। আল্লাহ তাআলা আমার কথা রাখছে। আবার জিবির হারুন যেদিনকে আমাকে নাটক করল, তারপরের দিন একটা কথা বলছিল যে হাসিনার কতদিন আগে ঈশ্বর আমাকে চিন্তা। আজকে আরেকটা কথা বলে যাই,
একটি সুষ্ঠু অবাধ একটা উৎসবের মতো ভোট না দেখা পর্যন্ত যেন ঈশ্বর আমাকে চিন্তায় না নেন। সম্মানিত উপস্থিতি, আজকের প্রসঙ্গ